ভাঙা দরজা ঠেলে অমর পাগলের মতো ছুটে গিয়ে পা জড়িয়ে তুলে ধরে। সকলে মিলে ঝুমকোকে নামায়। অমর দ্রুত ওর গায়ে চাদর টেনে হাত পা মালিশ করতে লাগলো। হা করে শ্বাস প্রশ্বাস ছাড়ে ঝুমকো। বিস্ফোরিত রক্তিম চোখজোড়া। ওর কষ্ট আন্দাজ করে ও ওই সিক্ত চাহনি পানে চেয়ে অমর নিজের অনুভূতিগুলোকে লুকাবে কেমন করে আছে। এই মুহূর্তে সব যে বাঁধন হারাতে চায়। জবা দৃষ্টির সাথে আরও অনেকের চোখ ওর উপর। ঝুমকোর শ্বাস প্রশ্বাসের গতি কিছুটা স্বাভাবিক হতেই উঠে চলে যায় অমর। ঝর্ণা বেগম, জবা, হুমায়রা বেগম এবং বাকিরা মিলে ঝুমকোর হাত পা ক্রমাগত মালিশ করছে। উ উ শব্দ করে কাঁদছে ঝর্ণা বেগম। জবা আর্ত চোখে বোনকে দেখছে। গলাসহ শরীরের স্থানে স্থানে রক্ত জমাট বেঁধে আছে। তখনকার কথা মনে পড়ে। বিষ চেয়েছিল মরার জন্য, মৃত্যু চোখের সামনে অবলোকন করছে সেই মৃত্যুর ছায়া। ঝুমকো শুধু বয়সে নয়, অভিজ্ঞতার ক্ষেত্রেও তার অগ্রগামী। ভোগে ঝুমকো শিক্ষা পায় জবা। বিষ কেন, কোনো অপঘাতেই মরতে চায় না সে। মৃত্যু অমোঘ সত্য জেনেও সে ভুলতে চায় মৃত্যুকে। যাই হোক, মরবে না, মরার কথাও ফের ভাববে না। খবর পেয়ে রনি গাড়ি নিয়ে এসেছে। ধরাধরি করে গাড়িতে তোলে সবাই ঝুমকোকে। হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় ওকে নিয়ে। বিছানায় আধশোয়া হয়ে আছে মলয়। মুখে প্রচুর ধূম্র রাশির উদ্গীরণ। একটু আগে মায়ের সাথে কথা হয়েছে, একই কথা বারবার বোঝাচ্ছেন, কিন্তু ছেলের মন বুঝতে চাইছে না একবার। আপন পর সবার উপর ক্রুদ্ধ হয় সে। বুয়া খেতে ডাকতে এসেছিল, তাকেও অযথা ধমকে বের করে। মুখ ফুলিয়ে বাড়ির পথে হাঁটা ধরে জমিলা। বিড়বিড় করে বকে সাহেবকে। প্রথমত দেখা হয় ড্রাইভার নাকিবের সাথে। মুখটা এমন গোসা করে রাখছো কে, হ্যাঁ জামিলা? মুখ ভেঙচে জমিলা বলে, তাহলে কি করব? দাঁত কেলাবো সর্বক্ষণ? কেলাও, দাঁত কেলানি তো দোষের না। অসময়ে নকিবের হাস্যরসে রাগটা আরও বাড়ে জমিলার। সে বলে, মস্করা কইরেন না কইলাম। সরেন সামনে থিকা, সরেন। এত চেতকে কলাম কি? আপনারা সব এক। কাজের সময় মিষ্টি কথা, কাজ ফুরাইলেই তিতা। নাক টেনে টেনে জমিলা ফোপায়। নকিব ঝুঁকে বলে, কও না কি হয়েছে, নইলে যা রাইতে ঘুম হইব না। ঢং করেন না তো। জমিলা মুচকি হেসে বলে। তারপর মলয় স্যারের ইদানিং কালের অকারণ দুর্ব্যবহারের কথা জানালে নকিব বলে, আজকাল স্যার একটু প্যারাশনিতে আছে বুঝলাম, তাই হয়তো রাগ করে বসে। রাগ করলে দেখবা তিনি আবার ভালো পাইবা। তা ঠিক, তয় হারাম খাওয়ানেও রাগ বাড়ে। সার করে কইবেন হারাম না খাইতে। হারাম মানে? জমিলা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, সারে আজকাল মদ সিগারেট ধসে খায়। কি বলো? এই জন্যই তো এমন করে। আমার দাদি কি কইতো জানেন? কি? খাইলে হারাম হয় ব্যারাম, বুদ্ধি কমে দারাম দারাম। কে বলে এ কথা ভুয়া, তার কপালে ঠুয়া। এই কথা শুনে নকিবের সহসা হা হা করে হেসে ওঠে। জমিলা ঠোঁটে ঠোঁট চেপে মুসকি মুসকি হাসে। ভাগ্যের জোরে এই যাত্রায় বেঁচে গেছে ঝুমকো। ভাগ্যের সাথে সাথে কিছুটা ক্রেডিট ওমরেরও যায়। সময় মতো দরজা ভাঙতে না পারলে প্রাথমিক চিকিৎসাটুকু না করলে হয়তো খারাপ কিছু ঘটে যেতে পারত। হাসপাতাল থেকে পরদিন সোজা বাড়িতে নিয়ে আসা হয় ঝুমকোকে। গতকালের ঘটনার পর থেকে কারোর সাথে টু শব্দটি করেনি সে। বাসায় এসে চুপচাপ শুয়ে আছে। নিজের সাথে এত বড় অবিচার করতে গিয়েছিল ভেবেই কান্না পায়, কিন্তু কাঁদে না। নিঃশ্বাস শরীরে বিছানায় পড়ে আছে। শুধু শরীর নয়, সবখানে শূন্যতা উপলব্ধি হয়। ঝর্ণা বেগমের দৃষ্টি সর্বদা মেয়ের দিকে স্থির। গতকালের ঘটনার সারাংশ ছেলে এবং স্বামীকে ছাড়া আর কাউকে বলেননি তিনি। সব শুনে ওরা খুব রেগেছে। ঝর্ণা বেগমের কথায় আপাতত রাগটা চেপে বসে আছে দুজন। জবাকে না বললেও সে আন্দাজ করে নিয়েছে। বোনের জন্য খারাপ যে লাগেনি তা নয়, নিজের অপরাধ সামান্য মনে হলেও মেনেছে সে। হাসপাতাল থেকে ঝুমকো ফিরে এলে গলা জড়িয়ে ধরে কাঁদে। ক্ষমা চেয়েছে নিজের কর্মের জন্য। বোন হারানোর ভয়টা খুব করে নাড়া দিয়েছে ওর ভেতরে। আজ আর কাউকে কিছু বলতে হয়নি। নিজ ইচ্ছায় সারা বাড়ির কাজ করে জবা।
ঝর্ণা বেগম চুপচাপ দেখে যান, কিন্তু মুখে কিছুই বলেন না। মায়ের রাগ অনুমান করে জবাও তেমন কিছু বলে না, এক মনে কাজ করে যায়। এই চাপচাপ ভারী পরিবেশ থেকে বাঁচার দরুন এক উপায় সর্বদা কাজে ব্যস্ত থাকা। পাড়াপড়শিরা ঝুমকুকে দেখতে আসলেই মায়ের ইশারায় জবা তাদের বাইরে থেকে বিদায় করে। ঝর্ণা বেগম জানেন এদের কথায় ঝুমকো আরও ভেঙে পড়বে। মা পাখির মতো সন্তানকে সকল ঝড় ঝঞ্ঝাট থেকে আগলে রাখার সর্বাত্মক প্রয়াস তার। জবাটার মুখরা হওয়া কাজে দিল এই ক্ষেত্রে। মুখের ওপর না করতে সংকোচ করে না ও। জবাকে ওরা খুব একটা পছন্দ করে না। ওপরে ওপরে রূপের প্রশংসা না করলেই নয় তাই করে। আজ তাদের ঘরে ঢুকতে দিল না বলে অসন্তোষ প্রকাশ করে চলে যেতে যেতে খুব কথা শোনালো জবাকে। জবা গা সহ এসব মানুষের কথা মুখ ভেঙচি করে ঘরে ঢুকলো। মায়ের মুখের দিকে তাকালো একবার, আগের মতোই রুক্ষ চাউনি, মন খারাপ করে কাজে লেগে গেল। পাড়াপড়শিরা ঝুমকোর আত্মহত্যার প্রচেষ্টা নিয়ে গোপনে কথা চালাতে লাগলো। বিয়ের সপ্তাহ না পেরোতেই ঝুমকোর গলায় ফাঁস দেওয়া অনেক কিছুই ইশারা করে। এলাকার লোক জানতো বিয়েটা স্বাভাবিক ছিল না। বিয়ের পর মেয়ের একা আসা থেকে শুরু করে গায়ের রং, জবা এবং নানান টুকরো বিষয়ে জোড়া দিয়ে গালগল্প শুরু হলো পাড়াপড়শিদের মধ্যে। চাপা স্বভাবের বলে ঝুমকো কোনোদিন কারো কথার প্রত্যুত্তর করেনি। লোকের অপমান কটু কথা চুপচাপ সয়ে গেছে। এই কারণে কারো কারো চোখে করুণার পাত্রী সে। করুণাবশত তারা ঝুমকোর দোষ না দিয়ে সরাসরি ছেলের দোষ ধরতে যায়। অত্যাচারীর আসনে বসিয়ে দেয় ছেলেকে। এই গায়ে রওশনের এক দুঃসম্পর্কের ভাগ্নি ছিল, সেই এই বিয়ের ঘটক। ঝুমকোর আত্মহত্যার প্রচেষ্টা এবং গায়ের লোকের কথাবার্তার সারসংক্ষেপ শুনতে পেয়ে সেদিনই খালাকে জানায়। ঘটনা শুনে হতভম্ব হয়ে যান রওশন বেগম। বলে রাখা ভালো, তার ভাতিজি পাড়িয়ে চাড়িয়ে অনেক কিছুই যোগ করেছে। মাথা চক্কর দিয়ে ওঠে রওশন বেগমের। শাশুড়িকে টলতে দেখে ছুটে আসে নিহার। ধরে বসাতে শশব্যস্ত হয়ে বলেন, বড় বউ, তোমার শ্বশুরের খবর দাও, তাড়াতাড়ি যাও। আর তো চোখে চেয়ে নিহার শুধায়, কেন, কি হয়েছে মা? সর্বনাশ, ও মেয়েরে এত বুঝে লাভ হইল না, জাতের না ও মেয়ে, তোমার শ্বশুরের খবর দাও। নিহা শাশুড়ির কথা সঠিকভাবে বুঝে উঠল না, তবে বিষয়টা যে ঝুমকোকে নিয়ে আন্দাজ করল। শ্বশুরমশাইকে কল করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। মঞ্জুরুল হক বাড়ি ঢুকতেই স্ত্রীকে দেখতে পান। মাথায় হাত রেখে বসেছিল রওশন বেগম, মুখটা ফ্যাকাশে চিন্তিত। কি হয়েছে? কাছে এসে জিজ্ঞেস করলেন মঞ্জুরুল হক। রওশন বেগম ভূত দেখার মতন চমকে উঠলেন। তিনি যে এতক্ষণ গভীর ভাবনার মধ্যে ছিলেন বেশ বুঝলেন মঞ্জুরুল হক। আস্তে করে হাতটা কাঁধে রাখতেই ফুপিয়ে ওঠেন রওশন বেগম। কিছু বলতে যাচ্ছিলেন, ইশারায় চুপ করতে বললেন মঞ্জুরুল হক। নিহার তাকিয়েছিল। মঞ্জুরুল হক বললেন, এক গ্লাস পানি আনো তো বৌমা। নিহার যেতে বললেন, কি হয়েছে বলো। তার আগে একটা কথা শুনে নাও, বড় বউয়ের সামনে ছোট বউয়ের সরাসরি বদনাম করবে না, বুঝেছো? মাথা নাড়ায় রওশন। তারপর ভীত গলায় বললেন যা শুনলেন। কথাটা যেভাবে শুনেছিলেন তারও কিছুটা বিকৃত ঘটনা তার কাছে। যে কথা সহজভাবে বলা যেত তা তিনি অতি ভয়ানকভাবে উপস্থাপন করলেন। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত নাকি স্বভাবতই তা আমি বলতে পারবো না। মঞ্জুরুল হক চিন্তিত। সেদিন মান সম্মানের কথা ভেবে বিয়ে পড়ানো তার হয়তো উচিত হয়নি। সব ঠিকঠাকের পথে ভেবে যে ভুলের মধ্যে তিনি বাস করছিলেন, অবশেষে সে ভুল ভাঙল। কিছুই ঠিক হয়নি, উল্টো বিক্ষিপ্ত হয়ে আরও বিশ্রীভাবে বিষয়টা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখন মান সম্মানের সাথে সাথে জীবন সংকট দেখা দিয়েছে। ঝুমকোর আত্মহত্যার প্রচেষ্টার খবর জানলেও বর্তমান অবস্থার খবর তিনি জানেন না। বিয়ে বাড়ির খোঁজ খবর নিতে ইতস্তত করলেন, কিন্তু না করেও তো থাকা যাচ্ছে না। নিহারের হাতের পানির গ্লাস ছুঁয়েও দেখলেন না। পরপর ভাব দেখিয়ে উঠে পড়লেন। ঘরে গিয়ে আরও কিছুক্ষণ ভাবলেন কিভাবে কি বলবেন। সব স্থির করে কল লাগালেন। কয়েকবার রিং বাজার পর রিসিভ হয়। কল ধরলেন বেআইন ঝর্ণা বেগম। বেশ রুক্ষ স্বরে সালামের জবাব পেলেন। মনে মনে রুষ্ট হলেও পরিস্থিতির কারণে চেপে গেলেন। তিনি যে ঘটনা জানেন জাহির করলেন না। হাসি মুখে বললেন, বৌমা তো ভুলেই গেছে আমাদের, বুড়ো বুড়ির খোঁজ খবর নেয় না এখন। তা অনেকদিন তো হলো, এবার যে মেয়েকে পাঠাতে হয় বেআইন।
কিসের জন্য? মাফ করবেন, বুঝলাম না আপনার কথা। না বোঝার মতো তো কিছু বলিনি আপনাকে। সব জেনে শুনে হেয়ালি করছেন কেন শুনি? মঞ্জুরুল হক বিব্রত বোধ করেন, ব্যথিত গলায় বলেন। সত্যি বুঝতে পারছি না, খোলসা করে বলুন না। নিজেকে প্রস্তুত করলেন পরের কথার জন্য। ঝর্ণা বেগমের একদমই পছন্দ হচ্ছে না মঞ্জুরুল হকের কথাবার্তা। লোকটাকে দেখলে যতটা ভেজা বেড়াল মনে হয়, আদতে পেয়ে তা নন। সব জেনেও কেমন ভাবটা ধরে আছেন। আপনার কথাই বিশ্বাস করে ঠকেছি আমরা। এই দোষ আপনার ছেলে আমাদের ঘাড়ে কেন বর্তায়? আমার মেয়ে কালো হোক ধলা হোক কারোর গায়ে পড়ে তো দিতে চায়নি। কোন সাহসে আপনার ছেলে আমার মেয়েকে এত কিছু বলে? এত কিছু দিলাম কি মেয়ের কথা শোনানোর জন্য? শুনুন বিআই মশাই, আমি সাফ কথার মানুষ। আপনাদের এবং আপনার ছেলের যদি আমার মেয়ে অপছন্দই হয় তো বিয়ে কেন করেছিলেন? পা ধরেছিলাম আপনাদের? বরং আপনি এসে কাকুতি মিনতি করে ঝুমকোকে রাজি করিয়েছেন। দোষ যদি কেউ করে আপনি করেছেন, কিন্তু শাস্তি আমার মেয়ে ভুগছে। আপনার ছেলেকে নিজেকে ভাবে কি কোনো রাজ্যের রাজপুত্র? আছে তো এক সরকারি চাকুরির ট্যাগ, ওটাও থাকবে না। আমি ঝর্ণা নিজের নামে শপথ করে বলছি, আমার মেয়ের কিছু হলে আপনার বাড়িতে আমি ঘুঘু চড়াবো। আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা? মানুষ চেনেন না? কট করে কলটা কেটে দিলেন ঝর্ণা বেগম। মঞ্জুরুল হক হতবাক বনে যান। ঝর্ণা বেগমের কথার তেজে জ্বলছে তার শরীর। নিহাত পরিস্থিতির শিকার বলে সয়ে গেলেন, কিন্তু কতক্ষণ? একটা বিহিত না করলেই যে নয়। ঝর্ণা বেগমের কথা সত্যি হবার ভয় পেয়ে বসে। রওশন বেগম সব শুনে কপাল চাপড়ে বিলাপ করলেন। নিহার পাকের ঘরে বসে শাশুড়ির বিলাপ শোনে, ভয় তারও হচ্ছে। সংসার ডুবে গেলে তাকেও যে ভুগতে হবে। শুনেছে এসব মামলা জটিল হয়। মাহফুজ জড়িয়ে গেলে খোকনের কি হবে? বাপের পিঠে কোনো মতে টিকে আছে, ওখানে উঠবে যে জো নেই। মাহফুজ ফিরে সব শুনল। খাওয়া দাওয়া ভুলে গেল সবাই। মলে অফিসের ফাইলগুলোর কাজ ছেড়ে মধ্যাহ্নভোজনে বসেছিল। সামনে খাবারের বাহার, কিন্তু মুখে রুচি নেই। সবে 2 চামচ মুখে পুড়েছে তখনই কলটা আসলো। বড় ভাই সচরাচর কল করে না, এমনকি ঝুমকোর ব্যাপার নিয়েও কোনো কথাই বলেনি কল করে। কপাল কুঁচকে গেল সামান্য মলয়ের। টিস্যুতে মুখটা মুছে এক ঢোক পানি পান করলো। তারপর ধীরে সুস্থে কল রিসিভ করে কানে তোলে। ভনিতা ছাড়া একে একে সব কথা মলয়কে জানালো মাহফুজ। কলটির মতোই কথাগুলো অপ্রত্যাশিত ছিল। ঝুমকোর আত্মহত্যার চেষ্টা তাকে যতটা না ভাবলো, তার চেয়ে বেশি গেল ওর মায়ের কথা শুনে। ঝুমকোর প্রতি মায়া হতে হতে নিভে গেল, যেমন করে দমকা হওয়ায় নিভে প্রদীপ। অপমানটাও লাগলো খুব। বলতে চেয়েছিল দেখি কি করেন তিনি। করবে না গ্রহণ ঝুমকোকে মলাই, কিন্তু এমন সময় জন্মদাতার কান্না দুর্লভ করে দিল। দাদা দাদির মৃত্যুর সময় পিতার চোখের জল দেখেছিল মলাই, কিন্তু এভাবে অসহায় হয়ে ডুকরে কাঁদতে দেখেননি, শোনেনি। আক্রোশে ফেটে পড়ে ভেতরে, বাইরে অটল কঠিন প্রস্তরখণ্ড। ঝুমকোর ওপর রাগ ছিল না, অভিমান ছিল না, যা ছিল নিজের ওপর ছিল, জবার ওপর ছিল। কিন্তু আজ ঝুমকো নামটার সাথে অনেক কিছুই যুক্ত হলো। বাবা মাকে সান্ত্বনা দেবার ভাষা মলয়ের নেই। পরে কথা বলছি বলে কলটা সে সময়ের জন্য কেটে দিল। 1 মাস গত না হয় ছুটি পাশ হতে ঝামেলা হয়েছিল, কিন্তু হলো শেষমেশ। 3 দিনের ছুটিতে এক কাপড়ে বাড়ি রওনা হয় মলয়। পৌঁছাতে পৌঁছাতে সকাল। সোজা গেল আব্বার ঘরে। শটান বিছানায় শুয়েছিলেন মঞ্জুরুল হক, হাতটা কপালে ঠেকানো। পায়ে হাতে স্পর্শ পেতে চৌকিতে তাকালেন। মলয় নত মুখে বসে আছে। ক্রন্দনরত নাতিকে কোলে নিয়ে রওশন গিয়েছিলেন বাড়ির পেছনে। সকাল সকাল ঘুরে ফিরে দেখাটা তার অভ্যাস। নেহার খবর নিতে ছুটে এলেন। এই কয়দিনে কি চেহারা হয়েছে ছেলেটার! মুখ ভর্তি দাড়ি, চেহারায় বলিরেখা, বয়সটা বেশি দেখাচ্ছে। আঁচল চেপে কেঁদে উঠলেন। এগিয়ে এসে দাঁড়ালেন ছেলের পাশে। অবিন্যস্ত চুলগুলো হাত দিয়ে বিন্যস্ত করতে করতে বললেন, এ কি হাল করছিস নিজের? মায়ের হাতটা হাতের মধ্যে নিয়ে চুমু খায়। মৃদু হেসে বলে, আমি ঠিক আছি। হুম। অভিমানে মুখ ফুলালেন। মঞ্জুরুল হক অসুস্থ গলায় বললেন, কখন এলে? এই তো কিছুক্ষণ। আপনার শরীরে কি বেশি খারাপ আব্বা? আর শরীর? আক্ষেপে সুর তার গলায়। মুখখানা বিষণ্ণ করে বলেন। যাও গিয়ে কাপড় ছাড়ো। তারপর স্ত্রীকে লক্ষ্য করে বলেন, দাঁড়িয়ে রইলে যে?
ছেলে এত পথ জার্নি করে এসেছে, তার খাবারের ব্যবস্থা করো। রওশন বেগম যাচ্ছি বলে যেতে উদ্যত হতেই মলয় মায়ের হাত টেনে ধরে, হেঁট মাথায় বলে, আমার ভুল হয়েছে আব্বা, আমাকে ক্ষমা করুন। নিজের ভুল শুধরানোর একটা সুযোগের আশা এসছে, যতক্ষণ সে সুযোগ না দেবেন এক চুলও নড়ব না আমি। স্বামী স্ত্রী একে অপরের মুখ পানে চাইল। মলয় দেখতে পেল না অশ্রু টলমল উজ্জ্বল মুখ দুটো। মঞ্জুরুল হক এমনভাবে শয্যা থেকে উঠে বসলেন যেন দীর্ঘদিন রোগ শোকে শয্যাশায়ী ছিলেন। ধরা গলায় বললেন, বাপ, আমরা তোমার খারাপ চাই না। আমি জানি আব্বা, নিজের ব্যবহারের জন্য অনুতপ্ত আমি, ক্ষমা করুন আমাকে। ছেলের দিকে ঝুঁকে এসে মাথায় হাত রাখলেন মঞ্জুর। গতকালের মতোই ডুকরে কাঁদলেন। চোখের পানি বড় কষ্টে লুকালো মলয়। মাথার উপর থেকে আব্বার হাতটা কোলের মধ্যে নিয়ে বলল, আমি আজই নিয়ে আসবো আপনার বৌমাকে, আপনি চিন্তা করবেন না। চোখ মুছে মঞ্জুরুল হক বলেন, ওরা যদি ঝামেলা করে? আমার উপর বিশ্বাস রাখেন, বলেছি যখন বউ আমি ঘরে ফিরে আনবো তখন তাই হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। ছেলের কথায় ভরসা পেলেন মঞ্জুরুল হক। এক হাতে ছেলেকে জড়িয়ে ধরে নিজের অসহায়ত্বের কাহিনী শোনাতে লাগলেন। এককালে কিছুই ছিল না তার আব্বার। সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে ঘাড়ে। স্কুল ছেড়ে মাঠে নামেন। শরীরের রক্ত পানি করে ভাই বোন বড় করেছেন। তারপর নিজের সংসার ছেলে মেয়ে বড় করেছেন। এমন দিন দেখার জন্য না, মলয় তাদের একমাত্র ভরসা, শেষ সময়ের খুঁটি। ছেলের জীবন আশঙ্কা তাদের কতটা ভাবায় বোঝাতে পারেন না। এইসব কথা আগেও শুনেছে মলয়, তবু আজকের কষ্ট অন্যরকম, গভীর। মলয়ের চোখে এখন অসহায় বলতে তার বাড়ির লোক। এদের জন্য সব করতে পারে মলয়, বিশেষ করে আপন পিতামাতার জন্য। মলয় ঘরে যেতে স্বামী স্ত্রীতে স্বস্তির নিঃশ্বাস ফেলে। 10 কেজি মিষ্টি, বড় দুটো রুই মাছ, নানান ফল ভর্তি ঝুড়িসহ অনেক উপকরণ নিয়ে মহাসমারোহে শ্বশুরালয়ে গিয়ে উপস্থিত হয় মলয়। সাথে গিয়েছে ভগ্নপতি এবং বড় ভাই ভাবি। আশপাশের প্রতিবেশীদের মতো ঝর্ণা বেগমের পরিবার বিস্মিত হয় জামাতার আকস্মিক আগমনে। মলয় এগিয়ে গিয়ে পা ছুঁয়ে শ্বশুর শাশুড়িকে সালাম করে। মেয়ের প্রতি মলয়ের ব্যবহারে রুষ্ট ছিলেন ঝর্ণা বেগম। ম্লান হেসে কিছু না বলে ভেতরে চলে গেলেন। একা মলয় নাই, উপস্থিত সকলে নজরে পড়ে। রফিক সাহেব এবং রনি মেহমানদের ভেতরে নিয়ে বসান। বাইরের ঘরে লোকের সমাগম টের পাচ্ছে ঝুমকু, কিন্তু কারা সহজে অনুমান করতে পারছে না। মাকে রুমে ঢুকতে দেখল। ঝর্ণা বেগম রুমে ঢুকে আলমারি খুললেন। বেছে বেছে ভালো কাপড় বের করে মেয়ের সামনে ধরে বললেন, যা তো এগুলো পরে আয়। কাপড়গুলো নামিয়ে রাখতেই নিহার ভেতরে ঢুকলো। ঝুমকোর শুকনো মুখটা আরও শুকিয়ে গেল নিহারকে দেখা মাত্র। মায়ের দিকে একবার, কাপড়ের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। ঝর্ণা বেগম অপরাধী মুখ করে মৃদু হাসার চেষ্টা করে। নিহার হাসি মুখে এসে বসলো পাশে। কেমন আছো ঝুমকো? ভালো। নিষ্প্রিয় ছিল সে জবাব। নিহার বুঝলো তার আগমনে ঝুমকো খুশি হয়নি। এই কারণে দুজনের কথা আর বাড়ালো না। সামনে দাঁড়ানো ঝর্ণা বেগমকে বলল, 3 দিনের ছুটিতে মলয় এসেছে। যদি আপনার আপত্তি না থাকে আমরা আজই ঝুমকোকে নিয়ে ফিরব। মলয় এসেছে শুনে বুকের ভেতর ঝড় উঠল। প্রশ্রয় দিল না সে ঝড়ের তালকে ঝুমকো। অভিমানে অনুরাগে ভারী হয়ে ওঠে মন। ঝর্ণা বেগম কিছু বলতেই যাচ্ছিলেন, ঝুমকো তার আগেই বললেন, আমি কোথাও যাব না ভাবি, ফিরে যান আপনারা। ঝর্ণা বেগম নিহার হতচকিত হন। ক্ষণকাল চুপ থেকে ঝর্ণা বেগম নিহারকে বলেন, তাড়াহুড়োর কি আছে? সবে তো আসলে, বসো, ধীর সুস্থে কথা হবে। কিসের কথা? আমি যখন বলেছি ও বাড়ি যাব না, তখন তাই হবে। তুমি ওদের চলে যেতে বলো মা। ঝুমকো চুপ কর, দেখছিস কথা বলছি আমি। মা, আমি যা বলেছি সেটাই হবে। বলে দাও সরাসরি, বসো ধীরে সুস্থে। আবার কি বলো, তোমার মেয়ে যাবে না। চেঁচিয়ে ওঠে ঝুমকো। লজ্জায় মুখে কাপড় ঢাকে নিহার। ঝর্ণা বেগম মেয়েকে যত শান্ত করতে চান, ঝুমকো ততই চটে যায়। কাছে গেলে মায়ের হাত ধরে মিনতি করে, আমি আর পারছি না মা, আমার স্থানে নিজেদের রেখে দেখো তোমরা। দম বন্ধ হয়ে আসে এই সম্পর্কে। মুক্তি চাই আমি। এভাবে যদি মুক্তি না দাও তবে শেষ করে ফেলবো নিজেকে আমি। রুদ্ধ কণ্ঠে বলে ঝুমকো। নিহার বোঝাতে চেষ্টা করে, মানছি তোমার সাথে মলয় অন্যায় করছিল। এখন তার মধ্যে পরিবর্তন এসেছে,
ফিরে এসেছে তোমার দুর্ঘটনার কথা শুনে। মনে অনুতাপ জন্মেছে ওর। নিজে যেচে এসেছে তোমাকে নিতে। আমি বিশ্বাস করি না এসব তার করুণা। কারো করুণায় পিষ্ট হয়ে তিল তিল করে মরতে চাই না ভাবি। প্লিজ বুঝুন আমাকে। স্বামী গ্রহণ করছে, এতে করুণার কি দেখলে? তিনি গ্রহণ নয় করুণা করতে চাইছেন। বলুন মিথ্যে বলছি? তুমি ভুল ভাবছো ঝুমকো। বৈবাহিক সম্পর্কের টানে তোমার টানে এসেছে মলয়। একবার যে ভুল সে করেছে, তুমিও তাই করো না। ভুলে যাও যা হয়েছিল। চলো বোন। মাফ করবেন, যে সম্পর্ক আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তার মূল্য আমার কাছে নেই। এই কি তোমার শেষ কথা? হ্যাঁ। ঝর্ণা বেগম মেয়েকে বোঝাতে গেলে ঝুমকো আত্মহত্যার ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। অপমানিত হয়ে নিহার রাগত মুখে বের হয়ে আসে। মলয় দূর থেকে ভাবিকে দেখল। সবার সামনে নিহার ঝুমকোর কথাগুলো বলতে মাহফুজ রফিক সাহেবকে বলল। আপনাদের মত কি? ঘাড় গুজে বসেছিলেন রফিক সাহেব, এবার একটু নড়লেন। মৃদু গলায় বললেন, মেয়ের উপর জোর করতে পারবো না আমি। জোরের ফল যে ভালো হয় না দেখা হয়েছে। মলয়ের ভগ্নিপতি বলল, সামান্য ব্যাপার নিয়ে এত বড় সিদ্ধান্ত নিবেন না চাচা। সামান্য ব্যাপার? আমার বোন মরতে বসেছিল, সামান্য আপনাদের কাছে? আপু যখন বলেছে সে আপনাদের সাথে যাবে না, তবে তাই হবে। চলে যান আপনারা। রনি তপ্ত গলায় বলল। এরপরে দুপক্ষতে কথা কাটাকাটি হলো কিছুক্ষণ। মলয় চুপচাপ শুনছিল। এবার সে বলল, চলে যাব, তার আগে আমি ওর সাথে একটু কথা বলতে চাই। কেন আবার অপমান করতে চাও আমার মেয়েকে? ঝর্ণা বেগম হেঁটে এলেন। মলয় বলল, নিজ কর্মের জন্য অনুশোচনা আছে আমার। আপনারা চাইলে ক্ষমা চাইতেও রাজি আমি। আমরা চাইলে মানে? ক্ষমা চাওয়া উচিত তোমার। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি। হেট মাথায় বলল মলয়। ঝর্ণা বেগম ছাড়া এই দৃশ্য দেখে কেউ খুশি হলো না। রফিক সাহেব হাত দুটো ধরে নামিয়ে বললেন, স্বামী স্ত্রীতে মলমালিন্য হবে স্বাভাবিক। ভুল ত্রুটি নিজেদের মধ্যে মিটিয়ে নিও বাবা। আমরা তোমাদের সুখে সুখী, এর বেশি চাও পাওয়া নেই। তিনি অনুমতি দিলেন মলয়কে ঝুমকোর রুমে যাবার। রনি বাধা দিতে উদ্যত হয়। রফিক সাহেব ছেলেকে নিষেধ করেন। রাগে প্রস্থান করে রনি। ঝর্ণা বেগমও অখুশি হয় স্বামীর উপর। রফিক সাহেব জানেন তিনি যা করেছেন মেয়ের মঙ্গল কামনা করেই করেছেন। মলয় ধীর পদে হেঁটে গেল। সমস্ত শরীর যন্ত্রণায় ছটফট করছে। বুকের ওপর চেপে বসে আছে প্রকাণ্ড ভার। দরজা কড়া নেড়ে রুমে প্রবেশ করলো। এদিকে পিঠ করে বসে আছে ঝুমকো। মেঘ কালো এলো চুল পিঠ বেয়ে বিছানায় লুটোপুটি খাচ্ছে, মুখ গোজা হাঁটুতে। মলয় পিঠ করে বসলো। ঘরময় নৈশব্দ, সূচ পড়ার শব্দ শোনা যাবে। মলয় ঘুরে বসে, এক দৃষ্টে চেয়ে বলে, একদিন আমি বলেছিলাম তোমার কি যোগ্যতা আমাকে পাবার। আজকে আমি তোমার দ্বারে ভিক্ষুক হয়ে এসেছি। এই অযোগ্য লোকটাকে গ্রহণ করো ঝুমকো। এমন ক্ষমা প্রার্থনা মঞ্জুর করো। আমি ছোট ছিলাম, তুমি বড় হও। গোজা মুখে মাথা নাড়িয়ে কান্না জড়ানো গলায় বলে, না না, আমাকে মুক্তি দিন। আমি আপনার যোগ্য না, অসুন্দর পরিত্যাজ্য আমি। পরিত্যাগ করুন আমাকে, কথা দিচ্ছি কোনো অনুযোগ করব না। মলয় অঞ্জলি পুটে ঝুমকোর মুখটা তোলে। অশ্রুসিক্ত চোখের পাতা থরথর করে কাঁপছে, সেই সাথে ওষ্ঠছোড়া। এই কাঁপনে দোলে মলয়ের বিক্ষিপ্ত অনুভূতিরা। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঝুমকোকে সে। ঝুমকোর মনে যে বিদ্রোহ জেগেছিল এই ক্ষণে স্বামীর উষ্ণ পরশে তা যেন দুর্বল হতে লাগলো। কি করবে ভেবে পায় না। বাহুর বেষ্টনীতে নীরবে পিষ্ট হতে দেয় নিজেকে। মলয়ের হৃদয়ের ওপর আধিপত্য বিস্তার করে দৈহিক চাওয়া। ত্যাগে নয়, ভোগে আনন্দ গ্রহণেই তাই। উত্তাল তরঙ্গে গা ভাসিয়ে দেয় সে। ঝুমকো ভাবে এই ঢেউ ভালোবাসার, বিশ্বাসের। নিজেকে উজাড় করে দেয় শেষমেশ। অভিমান অনুরাগ বিলীন হয় স্বামী সোহাগিনী হয়ে। মলয়কে রেখে সেদিনই ফিরে যায় বাকিরা। রফিক সাহেব খুব করে অনুরোধ করলেও থাকেনি। মুখে জরুরি কাজের দোহাই দিয়েছে, কিন্তু মনে ছিল মেয়ে পক্ষের প্রতি ক্ষোভ। অপমান নীরবে হজম করে হাসি মুখে বিদায় হয়। রফিক সাহেবের খারাপ লাগলেও চুপ থাকেন। শ্বশুরালয়ে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয় মলয়। ঝুমকো খুশি হয়, কথা দেয় কালকে মলয়ের সাথে শ্বশুরগৃহে যাবে। মলয় হেসে বুকে জড়ি নেয়। সে বুকে মুখ বুজে সকল দুঃখ ভোলে ঝুমকো। গভীর রাত, মলয়ের ঘুম ভেঙে যায়। বড্ড পানির তৃষ্ণা জাগে। পাশে অঘরে ঘুমিয়ে ঝুমকো নিঃশব্দে বিছানা ছেড়ে বসার ঘরে আসে। অনুজ্জ্বল বাতির আলোয় আবছা আবছা সব কিছু।
টেবিলে রাখা পানির জগ। মলয় তৃষ্ণা নিবারণ করে ঘুরে দাঁড়াতেই চমকিত পুলকিত হয়। মৃতপায় মনটা গা ঝাড়া দিয়ে ওঠে। দেহের ক্ষুধা নিবারিত হয়েছে, কিন্তু মনটা যে আজও বুভুক্ষু। সে আজও এই একজনকেই কামনা করে। তখনই অন্তর আত্মার বাধা পায়। এ পাপ, এ পাপ। মলয়ের মুখটা লাল হয়ে ওঠে। হনহনিয়ে রুমে যেতে যেতে বিড়বিড় করে, এ পাপ, এ পাপ। মাঝরাতে ঘুম ভাঙলেই ক্ষুধা পায় জবার। কিছু না খেলে ঘুম আসতে চায় না। ঘুম জড়ানো চোখে বসার ঘরের দিকে আসতেই মলয়ের মুখোমুখি হয়। প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, বুকে থুতু দিয়ে রাগত চোখে তাকায়। লোকটাকে নত মুখে বিড়বিড় করে হেঁটে যেতে দেখে মুখ বিকৃত করে বলে, পাগল নাকি? মলয় বিছানায় বসে রইল নীরবে, স্থির দৃষ্টি মেলে সামনে। কিছু একটা হচ্ছে ওর ভেতরে, যা হওয়া উচিত নয়। নিজের মনের সাথে খুব একচোট লড়াই করলো কিছুক্ষণ। পরিশেষে আগের মতো স্থির করলো নিজেকে। সব ভুলে নতুন করে জীবন শুরু করতে এসেছে, তাই করবে। কি হয়েছে? ঘুম জড়ানো চোখে উঠে বসেছে ঝুমকো। মলয় হাসলো, বলল, না, কিছু না। বিছানায় শুয়ে পড়ে সে। পাশে ঝুমকো। অন্ধকার ঘরে মলয়ের মুখটা ঠিক দেখা গেল না। এত রাতে এমন করে বসেছিল কেন মলয়? ঝুমকো ভাবে। উল্টো মুখে শুতে মলয় টেনে নিল নিজের দিকে। ঘুরতে হলো ঝুমকোকে। মলয়ের হাত ওর চুলের মধ্যে বিচরণ করে। সে বলে, কি ভাবছো? কিছু না তো। মলয় বুকের কাপড় সরাতেই ঝুমকো লজ্জিত হয়। ওর বুকে মুখ গুজে বলে, একটা কথা বলি। শুধু একটা? আমার যা একটাতে বসাবে না? আরও ঘনিষ্ঠ হয় সে। মৌনতা ঘিরে ধরে ঝুমকোকে। শারীরিক উন্মাদনায় ভুলে গেল কি বলার ছিল। ক্লান্ত শরীরে লেপ্টে রইল মলয়ের বুকে। রাতের শেষ প্রহর। মলয় এখনো নির্ঘুম চোখে চেয়ে আছে। মাথার উপরের ফ্যানটার শব্দ খুব লাগছে এই নিস্তব্ধতায়। অসহ্য যন্ত্রণা হচ্ছে মস্তিষ্কে। শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটছে। বুকের ওপর ভার ভার অনুভব হয়। অথচ এই যে শীর্ণ একখানা হাত, স্বেচ্ছায় গ্রহণ করা এই সামান্য হাতটি এত ভারী বোধ হবার কারণ কি? মলয়ের মনে হলো হাতটা সরিয়ে ফেলতে। হাতটা সরায়নি শেষমেশ, রেখে দিয়েছে চাপা দীর্ঘশ্বাস গোপন করে। সকলের দোয়া নিয়ে পৃথিগৃহ ছাড়ে ঝুমকো। বিদায় মুহূর্তের কান্নায় ভারী পরিবেশ তৈরি হয়। আশপাশের সবাই সব কিছু ভুলে নবদম্পতিকে দোয়া করে। মলয় শ্বশুর শাশুড়িকে সালাম করে গাড়িতে ওঠে। ক্রন্দনরত ঝুমকোকে ধরাধরি করে পাশে বসানো হয়। ঝর্ণা বেগম জামাতার হাতে মেয়ের হাতটা তুলে বলেন, আমার মেয়ে তোমাকে বিশ্বাস করেছে, আমিও করলাম। এর অমর্যাদা করো না বাবা। কোনোদিন হবে না। মলয় ঝুমকোর হাতটা টেনে পুরোপুরি নিজের দখলে নিয়ে নিল। ঝর্ণা বেগম শূন্য হস্তে দাঁড়িয়েছিলেন জামাতার মুখ পানে চেয়ে। বুকের মাঝটা যেন কেমন করে উঠল। হুমায়রা বেগম টেনে সরিয়ে নিলেন তাকে। গাড়ির দরজা বন্ধ হলো। বিয়ের দিন মেয়েকে বিদায় করে বুকটা যেমন খালি খালি বোধ করছিল, আজ তেমনটা হচ্ছে না। ভয় হচ্ছে। মনটা ভীষণ কুকাইছে। গাড়ি চলতে শুরু করেছে। ঝর্ণা বেগম আঁচলে চোখ মুছতে লাগলেন বারবার। প্রতিবেশীরা এগিয়ে এসে সান্ত্বনা দেয়। তিনি কাউকে বলেন না নিজের মনের অবস্থার কথা। চুপচাপ ঘরে ফিরে আসেন। জবাটা ছুটে এসে গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রনি রাগত মুখে ঘরে ঢুকেছে। বড় বোনের সিদ্ধান্তে সে খুশি হতে পারেনি। স্বামীর মুখের দিকে তাকালেন, রক্তশূন্য। মেয়েকে এমন করে বিদায় দিয়ে হয়তো তারও অবস্থা ঝর্ণা বেগমের মতোই, কিন্তু বলতে পারছেন না। জবার মাথায় হাত বুলাতে লাগলেন। জবা তবুও থামছে না। রফিক সাহেব উঠে ভেতরের রুমে চলে যান। তিনিও হয়তো কাঁদবেন নির্ভীতে নিঃশব্দে। মাথাটা বড্ড ধরেছে। নির্ঘুম কয়েক রাতের ফল ওটা। গাড়ি কিছু দূর এগোতেই ওমরকে দেখতে পেল ঝুমকো। চেনা যাচ্ছে না। উদ্ভ্রান্ত চাহনি, বেশভূষা বেমানান। চোখে চোখ পড়তেই ঝুমকো সোজা হয়ে বসল। গাড়ি থামাতে বলতে চেয়েছিল, দেখল অমর মুখ ঘুরিয়ে হনহন করে হেঁটে চলে গেল। ব্যথিত চোখে চেয়ে রইল ঝুমকো। মলয় বিষয়টা লক্ষ্য করে বলল, কে? ওমর ভাই। অপ্রসন্ন মুখে ঘুরে বসল ঝুমকো। সে খেয়াল করলো না মলয় ঘাড় ঘুরিয়ে ওমরকে আরেকবার দেখল। ঝুমকোর হাতটা শক্ত করে ধরে কাছে টেনে নেয়। ঘোমটা সরিয়ে চুলে নাক ডুবিয়ে বলে, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আরে আমার নিঠুর মনোহর
যদি পাই তোমার লাগো খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। ঝুমকো সরে বসতে চায় লজ্জায়। মলাই আরো শক্ত বাঁধনে কাছে টানে। সামনে বসা ড্রাইভারকেও ভুলতে চায় সে। ঝুমকো সতর্ক করতে বাঁধন কিছুটা ঢিলে করে মুচকি হাসে মলাই। কিন্তু দুষ্টুমি বাকি পথে ঠিকই চলে। মাঝে মাঝে অবাক হয় ঝুমকোর দৃষ্টি। মানুষটার হঠাৎ বদলে যাওয়া এই রূপটা চমকিত করে, সাথে সাথে ভালো লাগা বোধও হয়। এক রাতের ব্যবধানে কত কি পাল্টে গেছে। শরীরে শরীরে দূরত্ব কমেছে, মনেও কত কাছের মনে হয় স্বামীকে এখন। হঠাৎ অতীত স্মৃতিচারণ করে। ভাগ্যিস ওমরকে আল্লাহ পাক সেদিন যথাসময়ে পাঠিয়েছিলেন, নচেত এই সুখ সে দেখত কি করে। ওমরের মুখটা মনে পড়ল তখন। তাকে দেখে ওভাবে চলে গেল কেন, তাই ভাবে। সেদিনের রুক্ষ জবাবের কথাও ভাবে। এমন তো ছিল না সে। ওমর ঘরের দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। হাত দিয়ে ঠোঁট চেপেও কান্নার শব্দ রুখতে পারে না। কি অর্থ আছে জীবনের, যে জীবনে ঝুমকোকে পাওয়া হলো না? ব্যর্থ প্রেমে সকরুণ সুর পৃথিবী জুড়ে। মরে গেলে বেঁচে যেত। বাইরে মায়ের গলা শুনতে পায় অমর। মৃত্যু একমাত্র কাম্য নয়, মাঝে আছে। অমরকে নিয়ে ভাবতে ভাবতে ঠোঁট উল্টে ফেলে ঝুমকো। মলয় তা দেখে বলে, অভিমান? কিন্তু কেন? কই না তো। মুখ ঘুরিয়ে জিভা কামড়ে হাসে ঝুমকো। মলয় ওর চিবুক ধরে বলে, আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। কাকে ভাবছিলে বলো? কেন বলবো? হাত সরিয়ে দেয় উদ্ধত ভঙ্গিতে। মলয়কে জ্বালানোর চেষ্টা করতে চেয়েছিল, তেমন কিছুই হলো না। পাশে চুপচাপ বসে আছে সে। ঝুমকোকে ভ্রু কুচকাতে দেখে বলল, কি? কথাটা এমনভাবে বলল ঝুমকোর ভালো লাগলো না। অচেনা ঠেকলো মলয়কে। চুপচাপ সরে বসলো। মলয় এগিয়ে বসে বলল, সরে বসলে কেন? ভাবলাম তোমার ভালো লাগছে না। কিছুক্ষণ নীরবে ঝুমকোর শুকনো মুখটা দেখে তারপর হো হো করে হেসে উঠল সে। ড্রাইভার পর্যন্ত চমকে তাকালো। ঝুমকো অপ্রতিভ হয়ে যায়। নিজের মনে প্রশ্ন করে, সে কি হাসির কিছু বলেছে? মলয় হাসি থামিয়ে চাপা গলায় বলে, ভালো না লাগলে এইভাবে সরে যাবে? হ্যাঁ, কারো মন্দ লাগার কারণ হতে চাই না। হাসালে তুমি। কিভাবে? না, কিছু না, মজা করলাম। মলয় আয়েশ করে বসলো। ধীরে ধীরে চোখ বন্ধ করে বলল, খুব ভাবো তুমি। এত ভাবতে নেই, মস্তিষ্ক বিকৃতি ঘটার সম্ভাবনা আছে। ঝুমকো মুখ ঘুরিয়ে নেয় বাইরের দিকে। এমন কেন হচ্ছে? মলয়ের এই হেয়ালি কথার অর্থ কি? এতটা কাছে গিয়েও কেন মনে হয় সে ধরাছোঁয়ার বাইরে? গত রাতের পরও কি তাদের মধ্যে কোনো দূরত্ব থাকার কথা? না, কোনো দূরত্ব নেই। সব মনের জড়তা ভ্রম। মলয়ের ব্যক্তিত্বের সাথে খাপ খাওয়াতে সময় লাগবে। আর আজে বাজে ভাবনাকে প্রশ্রয় দেবে না সে। সম্পর্কে সময় দেবে, সব ঠিক হয়ে যাবে তখন। গত রাতের পর থেকে আত্মবিশ্বাস বহুগুণে বেড়েছে ঝুমকোর। যে কোনোদিন আপন হবার নয় বলে ভাবত, আজ সে আপন। একসময় তার চাল ঢালে নিজেকে তৈরি করে নেবে। সুখ সংসার সবই হবে। তবুও মন স্থির হয় না কেন? মলয় এখনও চোখ বন্ধ করে আছে। সুরত নয়, সিরাত চেয়েছে আজীবন ঝুমকো। মলয়ও তেমন হোক। ওর রূপ দেহ নিয়ে কোনো আক্ষেপ সে করবে না। তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার। বিড়বিড় করে ঝুমকো। মলয় কি শুনেছে? হয়তো, হয়তো বা না। ওরা বাড়ি পৌঁছাতেই সন্ধ্যা হলো। শাশুড়ি হাসি মুখে এগিয়ে এলেন। ঝুমকো কিছুটা সংকোচের মধ্যে ছিল গতকালের ঘটনায়, কিন্তু সেসব কথা কেউ তুলল না। সব কিছুই আগের মতো, তবে কিছুটা আপন আপন ভাব এর মধ্যে পাচ্ছে এখন। ভাবিকে দেখলো, মুখ ঘুরিয়ে চলে গেল নিহার। শ্বশুরকে কোথাও দেখল না। জিজ্ঞেস করতেই জানলো অসুস্থ তিনি। ঝুমকো যেতে চাইল। রওশন বেগম বললেন, এখন থাক, সবে তো আসলে, একটু জিরাও, দেখার করার সময় পরেও আছে। ঝুমকো রুমে চলে এলো। মলয় কাপড় পাল্টে সাধারণ একটা টি শার্ট পরেছে, নিচে লুঙ্গি। তারপর বেরিয়ে গেল আসছি বলে। নিজেও কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে এলো। নিহার একা একা সব কাজ করছে। কোলের বাচ্চাটা বিরক্ত করছে খুব। ঝুমকো বলল, ভাবি, তুমি খোকনকে নিয়ে ওঠো, আমি ওই দিকটা দেখছি। নিহার কোনো জবাব দেয় না, মুখটা কঠিন করে কাজ করছে। কারণটা ঝুমকোর অজানা না। সে নিচু গলায় বলল, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। বিশ্বাস করো, তোমাকে কষ্ট দিব বলে এমন করিনি। আমার পরিস্থিতি তখন।
নিহার এমন একটা কাজ করে বসলো, ঝুমকো স্তব্ধ হয়ে গেল। কোলে ছেলেটাকে আছড়ে ফেললো পাশে নিহার, চেঁচিয়ে বলল, কখন থেকে বলছি চুপ কর, শুনছিস না কেন? ভীত ছেলেটার গালে কষে এক চড় দিয়ে উঠে চলে গেল নিজের ঘরে। ছেলেটা গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে মায়ের পেছনে ছুটলো। তবুও লজ্জায় মাথা হেট করে বসে দেখলো ঝুমকো। তারপর উঠে ঘরে এলো, একা একা বসে রইল। শাশুড়ি আসলো খেতে ডাকতে। ঝুমকো খাবার ঘরে গেল ঠিক, কিন্তু খেলো না। মলাই ফিরলে একসাথে খাবে বলল। শ্বশুরকে দেখতে পেল খাবার টেবিলে, অসুস্থ লাগছে না মোটো, কিন্তু মুখটাতে অপ্রসন্ন ভাব। ঝুমকো বেশি ভাবতে চাইল না এ নিয়ে, হাসি মুখে দাঁড়িয়ে রইল চুপচাপ। সবার খাওয়া শেষ হলে নিহারকে একা পেয়ে হাত জড়িয়ে ধরে ক্ষমা চায়। হাত ছাড়িয়ে নেয় নিহার। স্বামী এবং তার অপমান ভোলেনি, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে ফেলল। মলার কারণে সংসারটা চলছে, যে কারণেই হোক ঝুমকোকে মেনে নিয়েছে সে। আজ হোক কাল সেই হবে এই সংসারের অধিকর্ত্রী। রাতে ফিরে মাহফুজও বলেছে সব ভুলে ঝুমকোর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে, এতেই মঙ্গল। নিহার তাই করলো। ঝুমকোর গলা জড়িয়ে ধরে বলল, কাঁদছিস কেন পাগলি? কান্না থামা। হাত ধরে চেয়ারে বসিয়ে বলে, আমার আচরণে কষ্ট পাস না বোন, ছেলেটার কারণে মেজাজ ঠিক থাকে। তুইও চলে গেলি, এদিকটা সব এলোমেলো হয়ে গেল। একা সামলে উঠতে পারিনি, সেই থেকে মাথা ঠিক নেই। তোমাকে আমি কষ্ট দিতে চাইনি ভাবি। আমি জানি, নে এবার কান্না থামিয়ে আমাকে সাহায্য কর। ওঠ। ঝুমকোর মন স্বচ্ছ, ভাবনাও তেমন, বিশ্বাসও তাই সহজে করে বসে। ওরা একসাথে কাজ সেরে ঘরে গেল। ক্ষুধা লেগেছে খুব, অপেক্ষা করতে লাগলো মলয়ের। সে এলো, সবাই শুয়ে পড়লে। ঝুমকোকে বসে থাকতে দেখে বলল, এখনো ঘুমোনি কেন? ঝুমকো সে কথার জবাব না দিয়ে বলল, হাত মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি টেবিলে। খেতে নেই। টি শার্ট খুলে এগিয়ে এলো। চোখ দুটো টকটকে লাল, ঠোঁটে ঠোঁট বসিয়ে দিতে বিদকুটের স্বাদ গন্ধে ঝুমকোর পেট উগলে আসতে চায়। সহ্য করতে না পেরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রাগান্বিত চোখে মলাই তাকালো। দেখতে কদাকার লাগছে, গন্ধটা এখনো টের পাচ্ছে ঝুমকো, মুখে লেগে আছে। বমি আসার উপক্রম হয় তাতে। সিগারেট খেয়েছো? ছি। মলাই ওর ঘাড় ধরে একদম কাছে টেনে গলা থেকে ক্রমশ নিচে নামায় ঠোঁটের স্পর্শ। ঝুমকো ছোটাছুটি করে। মলয় বিরক্ত হয়ে বলে, এমন করছো কেন? মুখ ধুয়ে আসো। ঠোঁট দুটো চেপে মুখ ঘুরিয়ে নেয় ঝুমকো। আমি তো এত কিছু সহ্য করছি, আর তুমি এটুকু সহ্য করতে পারছো না? চেষ্টা করো, হয়ে যাবে আমার মতো। ঝুমকোকে জোর করে বিছানায় আনে। মলয়ের আদিম উন্মত্ততার কাছে সে কথা হারায় ফের, ভাবতে চায় না। তবুও মলয়ের শেষ কথাগুলো তাকে ভাবায়। মলয় ব্যাপারটা ধরতে পারে। ক্লান্ত শরীর একটু জেরিয়ে ঝুমকোর মুখের দিকে তাকিয়ে রইল। কি দেখছো? ঝুমকো বলল। মলয় ওর উন্মুক্ত উদরে হাত বুলিয়ে বলল, খাওনি রাতে? মুখ নামিয়ে মাথা দুদিকে নাড়ালো। মলয় বলল, কেন? জানি না। অভিমানে উল্টো ঘুরতে চাইলে মলয় হাতের বেষ্টনীতে নিয়ে নেয়। দেখে ঝুমকোর নাকের পাটা ফুলে ফুলে উঠছে। মলয় মৃদু হাসে, তারপর বলে, খাবার রেডি করো, আমি আসছি। ঝুমকো উঠতে চায় না, বলে, ক্ষুধা নেই আমার। আমার খুব ক্ষুধা লেগেছে, যাও। অগত্যা ঝুমকোকে উঠতে হয়। ঠিক তখনই হাতটা টেনে বুকের ওপর ফেলে মলয় মুখের ওপর পড়া চুলগুলোকে সরিয়ে বলে, আমার কথার গভীরে যেও না। কেন? কষ্ট পাবার সম্ভাবনা তাতে প্রবল। ঝুমকোর মোটেও ভালো লাগে না কথাগুলো, উঠে বসতে চায়, কিন্তু মলয় ছাড়ছে না। শক্ত মুখে বলে, তুমি এমন কথা কেন বলছো বারবার? মন থেকে আমাকে মানোনি তাই? যদি বলি হ্যাঁ, তাহলে? তাহলে তো ধোকা। আমি ভেবেছি তুমি ভালোবেসে ছুঁয়েছো, কিন্তু যদি না করো তবে ধোকা দিয়েছো আমাকে তুমি। ধরো, দিলাম। ঝুমকোর চোখ ছলছল করে ওঠে। দু হাতে ঠেলে সরাতে চায় মলয়কে, তেমনি জোরেই মলয় চেপে ধরে আছে। আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়ো। কণ্ঠস্বর কাঁপছিল ঝুমকোর। মলয় নির্লিপ্ত ভঙ্গিতে বলে, ঘৃণায়? ঝুমকো রক্তিম চোখে তাকায়। মলয়ের ঠোঁটের কোণে হাসি, ধীরে ধীরে প্রশস্ত হয় ঠোঁট। ঝুমকোর গলা দু হাতে জড়িয়ে বলে, তুমি তো দেখি মজা বোঝো না। ছাড়ো আমাকে, ছাড়ো। পারলে ছাড়িয়ে নাও।
ঝুমকো হাত পা ছুঁড়ে একসময় ক্লান্ত হয়ে মলয়ের বুকের ওপর কাঁদতে লাগলো। মলয় ওর মাথায় পিঠে হাত বুলায় নীরবে। ওর মুখের যে কী ভাব বোঝা মুশকিল। একটা মনমরা সকাল, রোদ্দুরে তেজ নেই, এই জ্বলছে এই নিভছে ভাব। ঝুমকো ব্যালকনিতে ঠেস দিয়ে দাঁড়ালো। পিঠময় খোলা কালো চুল উদাস চোখে চেয়ে আছে বাইরের পানে। ঝুমকোর এই চুল আর ডাগর আঁখি মলয়ের পছন্দের, তাই তো বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে চুলগুলো। নাক ডুবিয়ে লম্বা শ্বাস নেয়, টের পায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে ওর চুলের মাতাল ঘ্রাণ। কাছে টানতে না পারলে ভালো লাগে না, এভাবেই অপছন্দের মানুষটাকে আপন করে। মানুষটা বুঝতে পারে না এ কেমন শরীরই টান। মলয়ের খারাপ যে লাগে না এই দ্রুত আচরণে তা নয়, বেশ খারাপ লাগে, তবে মানিয়ে নাই এই ভেবে একদিন মনেও টান সৃষ্টি হবে। এই শরীরেই তো মনের বাস। ঝুমকো কষ্ট পাচ্ছে সে বোঝে, তখন মিথ্যার জাল ছিঁড়ে বের হব করে। ছল করে দেহ মিললেও অপরাধবোধ ঘিরে ধরে। আবার পিতা মাতার কষ্ট, জবার ধোকা, ওদের পরিবারের দুর্ব্যবহার, সেসবও তো ভোলা যায় না। কিছুটা কষ্টের ভাগ তখন ঝুমকোকে দেয়। ঝুমকো কাঁদে, মন খারাপ করে। মলের কেন যেন ভালো লাগে। সেই ভালো লাগাটা অতি অল্প সময় স্থায়ী হয়। এই যে এখন যেমন খারাপ লাগছে। মলয় উঠে গিয়ে ঝুমকোকে জড়িয়ে ধরে পেছন থেকে। ঝুমকোর দৈহিক উচ্চতা সামান্য বেশি, কাঁধে ঠোঁট ছোঁয়াটে পা দুটো উঁচু করতে হলো মলয়কে। আনমনা ঝুমকো শিহরিত হয় উষ্ণ পরশে। রাতে বলা মলয়ের কথাগুলো এখনো মনে রেখেছে সে। অভিমানে সরে যেতে চায়। মলয়ের গায়ের শক্তির সাথে কি পেরে ওঠা সাধ্য আছে? ঝুমকো বোঝায় ওর অস্বস্তি হচ্ছে। মলয় বুঝেও অবুঝ হয়। রাগ লাগে ঝুমকোর, কঠিন করে বলে, ছাড়ো আমাকে। এত তেজ দেখাচ্ছ কেন সকাল সকাল? তেজ খাটিয়ে পারবে আমার সাথে? ঝুমকোর কি হয় কে জানে, আর উক্ত চোখে যেয়ে গাল থেকে মলয়ের হাত সরায়। মলয় কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝুমকো পাশ কেটে ঘরে ঢোকে। একটু পর মলয় এসেই ঝাঁপিয়ে পড়ে ওর উপর, বুঝিয়ে দেয় সে কে দুর্বল। মলয়ের বুকের নিচে দলিত মথিত নির্বাত ঝুমকোর চোখের কোণা বেয়ে জল গড়ায়। মলয় দেখেও দেখে না। টেবিলে সকালের খাবার দেওয়া হলে সবাই অপেক্ষা করে মলয়ের। ঘণ্টাখানেক পার হলেও মলয় ফিরে না। রওশন বেগম ছেলের রুমে গিয়ে দেখেন হাঁটুতে মুখ গুজে কাঁদছে ঝুমকো। বিরক্ত হন। এই মেয়ে সারাক্ষণ কাঁদে, কেঁদে কেঁদে অমঙ্গল ডেকে আনবে তার ঘরে। বউ, মলয় কই? চোখ মুছে স্বাভাবিক গলায় ঝুমকো বলে, আমাকে তো সবার আগে বলেনি সীমা। কেমন বউ তুমি? স্বামী কই গেছে জানো না? আবার বলছো বলে যায়নি? কল করো, জিজ্ঞেস করো কই আছে। জি। মোবাইল হাতে নিয়ে অনিচ্ছা মনে কল করে। রিং হতেই কেটে দিল মলয়। ঝুমকোকে আহত মুখে বসে থাকতে দেখে রওশন বলল, কল গেল? হয়তো ব্যস্ত, তাই কেটে দিয়েছে। রওশন বেগম ছেলের না খাওয়ার অর্থ আন্দাজ করেন। এই যে স্ত্রীর কল কেটে দিল, এর পেছনেও কোনো গুরুতর কারণ থাকতে পারে, সে বিষয়ে সন্দেহ নেই তার। ঝুমকো তার কথা রাখেনি, তা নিয়েও মনে জমেছে একরাশ ক্ষোভ। ক্ষোভটা বের হয় করছে। সুযোগ পেয়ে আড়মোড়া ভাঙল। তোমাদের ব্যাপার স্যাপার কিছু বুঝি না আমি। এভাবে চললে সংসার করবে কি করে? আমরাও তো স্বামীর ঘর করছি। স্বামীর রাগ হইলে পায়ে পড়ে মান ভাঙাইছি। শোনো বৌমা, মেয়ে হয়ে জন্মাইছো, একটু ধৈর্য শক্তি রাখো। সব কথায় হাহাকার করা ঠিক না। বেলা তো অনেক হলো, খেয়ে যাও। ছেলেটা আমার রাত থেকেই অভুক্ত। কি যে হচ্ছে ওর সাথে। দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন। শাশুড়ির দীর্ঘশ্বাসে জড়ানো ছিল ঝুমকোর নামের অভিযোগ। ঝুমকোর বুঝতে সমস্যা হয় না মলয় অভুক্ত, সে কি করে খাবে? যায় না খেতে। মলয় দুপুরে ফিরল যখন সবাই ঘরে। ঝুমকো শুয়েছিল, শাড়ি সরে ওর অভুক্ত বসে যাওয়া পেটটা চোখে পড়ল মলয়ের। ধীর পায়ে এগিয়ে বিছানার পাশে বসে। না খাওয়া ঝুমকোর মুখটা আরও কালো আর শুকনো লাগছে। কিছুক্ষণ পর মলয় উঠে গেল বাইরে। যখন ফিরল ওর হাতে খাবারের ট্রে, ঝুমকোর মাথায় হাত বুলিয়ে ডাকলো, ঝুমকো, আয় ঝুমকো। নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো ঝুমকো। মলয় মৃদু হেসে বলল, ওঠো, খাবে। একটিবার ফিরেও আর দেখল না মলয়কে। উঠে ফ্রেশ হতে গেল ওয়াশরুমে। মলয় এক প্লেটে খাবার সাজিয়ে অপেক্ষা করছে। ঝুমকো বের হয়ে দেখল কোনো কথাই বলল না। মলয় উঠে গিয়ে এক হাতে জড়িয়ে মুখোমুখি বসলো। নিজে হাতে খাবার মেখে ঝুমকোর মুখের সামনে তুলে ধরে। ঝুমকোর ঠোঁট দুটো থরথর করে কেঁপে ওঠে, মুখটা নত হয়।
মলয় প্লেট নামিয়ে জড়িয়ে ধরে বলে। আর এমন করবো না। ঝুমকো নিজেকে ছাড়িয়ে বসে। মলয় ভাত মেখে মুখের সামনে ধরে। খেয়ে নাও প্লিজ। ঝুমকো মুখ খোলে না। মলয় বলে, তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। প্লিজ লক্ষ্মীটি, খাও। আমার লক্ষ্মী শোনাও, শোনাবো। মলয় অঙ্গভঙ্গি করে হাসানোর চেষ্টা করে। ঝুমকোর মুঠেও হাসি পায় না। অসহ্য লাগে এসব দেখতে। মুখ খুলে মলয়ের হাতে খাবার খায়। মলয় আবদার করে এবার তাকে খাইয়ে দিতে হবে। ঝুমকো তাই করে। 2 গালের বেশি মলয় খায় না। খাওয়া শেষ হলে শরীর কিছুটা ভালো বোধ করে ঝুমকোর। মলয় হাত দিয়ে মোবাইল নিয়ে বসেছে। এটো প্লেট নিয়ে ঝুমকো রান্নাঘরে যায়। ধুয়ে মুছে রেখে ঘরে ফেরে। বিছানায় উপুর হয়ে ঘুমোচ্ছে মলয়। ঝুমকো এই মানুষটাকে বোঝে না। মনে মনে অভিমানের দেওয়াল উঠছে মানুষটার হঠাৎ নির্মম হয়ে যাওয়ার কারণে। সকালে ঠিক সময়ে নাস্তা না পেয়ে রনি ঘরে উৎপাত করেছে। জিনিসপত্র ভাঙচুর করে কোথায় যেন চলে গিয়েছে। ঝর্ণা বেগম, রফিক সাহেব ছেলেকে তেমন কিছুই বলেনি। ঘরের এই অশান্তি জবার ভালো লাগছে না। বাবা মাও কেমন ধিম ধরে আছে। মন চাচ্ছে কোথাও চলে যায়, কিন্তু যাবে কোথায়? কেউ তো নেই। অমরকে এত ভালোবাসলো, তারও মূল্য পেল না। দুপুরেও ঝামেলা হোক, জবাব চায় না। ওর মা কাজকর্ম থেকে একরকম অবসর নিয়েছে। ভুলেও কোনো কাজে হাত দিচ্ছে না। জবাকে হাত পুড়িয়ে দুপুরে রান্না করতে হলো। ঘরদোর ঝেড়ে মুছে উঠতে উঠতে রনি এসে হাজির। জবা বলল, গোসল করে খেয়ে নে। টেবিলে সাজানো খাবারগুলো দেখে মুখ বিকৃত করে রনি বলল, তোর রান্না তুই খা। হনন করে মায়ের ঘরে ঢুকে গেল। রনির কাছে এমন ব্যবহার আশা করেনি জবা। চোখ ভিজে গেল। শুনতে পেল মায়ের ঘরে ভাঙচুর হচ্ছে। এগিয়ে যেতেই রনি বেরিয়ে এলো রাগত মুখে। রনি, তোর কি হয়েছে? রনি নিজের রুমের দরজা বন্ধ করে দিল জবার মুখের সামনে। জবা মাথা হেড করে কাজ করে। বিড়বিড় করে কত কিছুই বলে। পৃথিবী শুদ্ধ মানুষের ওপর ওর অনুযোগ। রাতের নিহারের সাথে রান্নাঘরে বসে কাটাকুটি করছিল ঝুমকো। মলয় গিয়ে গা ঘেঁষে বসে। নিহার ঠোঁট টিপে হেসে বলে, ব্যাপার কি? বউকে যে 1 মিনিট ছাড়তে চাইছো না, দেওরা? ও তুমি বুঝবে না। আচ্ছা। নিহার ওদের দিকে তাকিয়ে হাসে। মলয় ঝুমকোর গায়ে গা লাগিয়ে ধাক্কা দিতে দিতে বলে, কি রান্না হচ্ছে আজ ভাবি? ছোট মাছ দিয়ে বেগুন আর গোস্ত ভুনা। বাহ, রান্না তুমিই করবে নাকি? তুমিই বলো, তুমি কার হাতে রান্না খাবে? ঝুমকো বেগুন কাটছিল। মলয় ওর হাত থেকে আধ কাটা বেগুন টেনে নিয়ে বলে, তোমার হাতের রান্না আস্তে ধীরে মোড়ের মাধুরী মিশিয়ে রান্না করো। বউকে নিয়ে গেলাম। নিহারের সামনে থেকে এক প্রকার জোর করে উঠিয়ে নিয়ে গেল ঝুমকোকে। নিহার একটুখানি হাসলো। তারপর মুখ ভার করে কাটাকুটিতে মনোযোগ দিল। মলয় টানতে টানতে ঝুমকোকে নিয়ে গেল বাড়ি থেকে দূরে নদীর পাড়ে। ছোট্ট একটা নদী, ও পাশে ঘন কাশবন। এদিকটায় গাছগাছালি ঝোপঝাড়ে ভরা। নিশীথে রাতেই নির্জন জায়গায় এসে ঝুমকোর ভয় ভয় করে। মলয়ের হাতটা শক্ত করে ধরে বলে, এখানে আনলে কেন? ভয় করছে? ফিসফিস করে বলে কানের কাছে মুখ এনে। ঝুমকো মাথা নাড়িয়ে জবাব দেয়, হুম। সত্যি বলবো? বলো। চেঁচাবে না তো? মলের কথার ধরনে ঝুমকোর অভিমানে আরেকটু খোঁচা লাগে। কারণে অকারণে তখন শঙ্কিত হয়। কি করতে চাও তুমি? তোমাকে নদীতে ডুবিয়ে মারবো। ঠোঁটের কোণে শয়তানি হাসি। ঝুমকোর বুকটা ধক করে ওঠে। ঢোক গিলে নির্বিশেষ তাকিয়ে দেখে। তারপর হঠাৎ খিলখিল করে হাসে। মলয় চুপসে যায়। ঝুমকো চুলের খোপা খুলে দিতে হাওয়ার তালে এলোমেলো ওড়ে সেগুলো। চাঁদের আলোয় কিছু দূর হেঁটে ঝুমকো বলে, সত্যি তুমি চাও আমি ডুবে মরি? ঝুমকোর বলার ধরনে চমকায় মলয়। আমতা আমতা করে বলে, আরে না, আমি তো মজা করছিলাম। আমাকে ব্যথা দাও, ধোকা দিও না। নদীর কিনারে বসলো ঝুমকো। মলয় তেমনি দাঁড়িয়ে রয়। ঝুমকো হাঁটু ভাঁজ করে থুতনি রাখে। এক হাত নামায় নদীর পানিতে। ঠান্ডা পানি ছুঁয়ে বলে, এবার আমি জোর করে আসিনি, ধোকাও দেইনি, মিথ্যার আশ্রয়ও নেইনি। যদিও আগে এসবের কিছু আমি করেছিলাম না, তারপরও তোমার চোখে আমিই ছিলাম দোষী। তা হোক, এবার কোন দোষে সাজা দিতে চাচ্ছ বলো? তুমি বিশ্বাস করো তোমাকে আমি ডুবিয়ে মারবো? তা না। তবে? মৌন থেকে ঝুমকো বলে, আমার মন বলছে তুমি আমাকে এখনো মন থেকে মেনে নাওনি। যদি তাই হয় তাহলে তো আমার জন্য এর চেয়ে বড় শাস্তি আর নেই। মলয় পাশে বসে
স্থির নেত্রে ঝুমকোকে দেখল। চাঁদের আলোর কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, অসম্ভব সুন্দর লাগছে ঝুমকোকে। এই মেয়েকে ভালো না বাসাটাই যেন অপরাধ। মলাই করেছে সেই অপরাধ। মার্জনা পেতে মন বাকুল হয়, মুখ ফুটে বলতে গেলে বাধা। ঝুমকো সত্যিটা জানলে দূরে সরে যাবে। মিথ্যা বলেও যে ভালোবাসা যায় না। মলয় এই দুয়ে পিষতে লাগলো। ঝুমকোর কথার জবাব এড়িয়ে যায়। এসব পরিস্থিতিতে একটাই তো হাতিয়ার ওর, ঝুমকোকে আদরের সোহাগে ভুলিয়ে রাখা। ঝুমকোর চুলগুলো কোনো রকমে খোপা করে উন্মুক্ত কাঁধে চুম্বন করে। ঝুমকো উঠতে গেলে টেনে কোলে বসিয়ে বলে, এই মধুর সময় নষ্ট করো না। এই রাত ঘিরে থাক তোমায় আমি নিয়ে। নিবিড়ভাবে কাছে টেনে নিতেই ঝুমকো বলে, আচ্ছা, জবাব দিও না, কথা দাও, বিশ্বাস ভাঙবে না। কথা দিলাম। এবার আমি সম্পূর্ণ তোমার, যেভাবে খুশি নিজের করে নাও। নদীর স্রোতের টানে মলয়ের শার্ট হারিয়ে যায়, ভিজে যায় ঝুমকোর শাড়ির আঁচল। মলয় কোলে তুলে বাড়ির পথে এগোয়। বাড়ির পেছনের পথ দিয়ে ঘরে ঢোকে। ঝুমকোর দৃষ্টি শূন্যে। এই খোলা আকাশ, চাঁদনি রাত আর ওই স্রষ্টা রইল ঝুমকোর পক্ষ হয়ে আজ রাতের সাক্ষী। ফাঁকা ফাঁকা লাগছে বুকের মধ্যিখানে। যে বালিশে গত রাতে মলয় মাথা রেখেছিল, সে বালিশটা বুকে চেপে বসে আছে ঝুমকো। আজ সকালে মলয় ঢাকা ফিরেছে, খুব কেঁদেছে। তারপর আজ সে চলে যাবে ঝুমকোর মনেই ছিল না। খুব ভোরে বিছানা ছাড়ে মলয়। ওয়াশরুমে পানি পড়ার শব্দে ঘুম ভেঙে যায় ঝুমকোর। মলয় নিঃশব্দে বের হয় ভেজা চুল আঙুলে ঝাড়তে ঝাড়তে। তখনই রুমের আলো জ্বলে ওঠে। মলয় দেখে ঘুম জড়ানো চোখে ঝুমকো দাঁড়িয়ে, মুচকি হেসে কাপড় পরে নেয়। আয়না দেখে চুলগুলো বিন্যস্ত করতে লাগলো চিরুনি চালিয়ে। ঝুমকো মুখ ভার করে চেয়ে আছে স্বামীর দিকে। মলয় আর চোখে দেখলো একবার। এই মেয়েটার উপর মায়া হবার কথা নয়, কিন্তু হচ্ছে। মারাত্মক রকমের মায়া অনুভব করছে। ছেড়ে যেতে মন চাচ্ছে না। পুরুষের মন কঠিন, এরা আবেগ প্রকাশে বড্ড কৃপণ। মলয়ের মুখ দেখে মনের ভাব বোঝা দুরাহ। বিছানায় বসলো সে, জুতো পায়ে দিতে দিতে বলল, বাবা মাকে দেখে রেখো, তারা যেভাবে বলে চলতে চেষ্টা করো। আমার মনে হয় না তারা তোমার খারাপ চাইবে। ঝুমকো মাথা নুয়ে শুনল। জুতো পরা শেষ হলে এগিয়ে এলো মলয়। আজলা ভরে ঝুমকোর মুখ তুলতেই কেঁদে ওঠে। বুকে জড়িয়ে ধরে মলয়, গলা ধরে আসে। কিছু সময় এভাবে পরস্পরকে জড়িয়ে ধরে থাকে ওরা। মলয় ড্রেসিং টেবিলের উপর থেকে হাত ঘড়িটা পরে নিতে নিতে নিজেকে সামলায়। ঝুমকোর ফোপানোর শব্দ শুনতে পাচ্ছে। মেয়েটা এমন করে কাবু করবে ভাবেনি। তুমি এইভাবে কাঁদলে আমি যাবো কি করে? কথাটা বলতেই গলাটা কাঁপলো মলয়ের। খেয়াল করলো ঝুমকো থেমে গেছে, তথাপি ওর দেহ কেঁপে কেঁপে ওঠে। মলয় আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। বাবা মায়ের ঘর থেকে মিনিট 10 পর বেরিয়ে ভাই ভাবির সাথে দেখা করে। ততক্ষণে সকালের আলো ফুটতে শুরু করেছে। অত সকালে ভারী খাবার খেতে পারে না মলয়। নিহার তবুও খাবার গরম করে টেবিলে সাজায়। মায়ের কথায় সামান্য মুখে দিল মলয়। বাড়ির সবাই বারান্দায়। ঝুমকো দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। মলয় ঘরের দিকে তাকায়। যাবে না করেও গেল ঘরে। ঝুমকোকে বুকে টেনে বলল, চিন্তা করো না, বলছি কল করবো আমি। নিজের খেয়াল রেখো। কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় চোখ মুছে। ঝুমকো তেমনি দাঁড়িয়ে রয় মূর্তির মতো। বিচ্ছেদে এত কষ্ট কেন? কাঁদতে কাঁদতে বসে পড়ে ফ্লোরে। একটু পর সিএনজিতে উঠে বাড়ি ছেড়ে মলয়। যতদূর দৃষ্টিসীমার আড়ালে না গেল, ঝুমকো দাঁড়িয়েছিল ছাদে। মলয়ও তেমনি ছিল সিএনজিতে বসে। বেশ কিছুক্ষণ পর নিহার ঘরে আসে। ঝুমকো চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। নিহার শিউরে বসল। ঝুমকোর বুকে জড়িয়ে রাখা বালিশটার দিকে তাকিয়ে বলল, স্বামী স্ত্রীর সম্পর্কের টান দেখলি? বুঝলি তো মলয় তোকে কতটা ভালোবাসে? সেদিন যে যাব না বলেছিলি, আজ তারই জন্য কেঁদে মরছিস। নিহার ঝুমকোর মাথায় হাত রেখে মৃদু হাসে। ভাবির কোলে মুখ গুজে কাঁদতে শুরু করে ঝুমকো। নিহার সান্ত্বনা দেয়। রান্না প্রায় শেষ পর্যায়ে। এমন সময় খোকন জেগে উঠে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে। রওশন বেগম ঘর থেকে বেরিয়ে নাতিকে কোলে নিয়ে রান্নাঘরের সামনে এলেন। বড় বউ, ছেলে কাঁদছে, শুনতে পাচ্ছ না? ঝাঁঝিয়ে উঠল তার গলা। নিহার বলল, ভাতে মাছ ঝরাতে দিয়ে আসছি মা। ভাত পুড়ে যাক, উঠে আসো বলছি। শাশুড়িকে আগাগোড়ায় ভয় পায় নিহার। এ বাড়ি আসার পর থেকে তার মন জুগিয়ে চলছে সে। অবাধ্য হওয়ার সাহস নিহারের নেই। ঝুমকুকে এদিকটা দেখতে বলে উঠে শাশুড়ির কোল থেকে ছেলেকে নিয়ে ঘরে যায়।
ঝুমকো চুলার সামনে গিয়ে বসে। রওশন বেগম তীক্ষ্ণ চোখে একবার ছোট বউয়ের মলির মুখটা দেখল, তারপর নিজেও ঘরে ঢুকে গেলেন। ঝুমকো চোখের সামনে কেবলই মলয়ের ছবি ভাসে। গত রাত, তার আগের রাত, সেই নৈকট্য মিলন বরাবরই আনমনা করে তোলে। নিঃসঙ্গতা আষ্টে পৃষ্ঠে ধরে তখন। চুলায় লাকড়ি দিতে ভুলে যায়, আগুন নিভে ধোয়া ওড়ে, চোখ পুড়ে যায় ধোঁয়ায়। আবার আগুন ধরায় চুলায়, ধোঁয়া কাটে। ভাতের পানি ফুটতে শুরু করে আগের মতো। আনমনা হয়ে লাকড়ি ঠেলতে গরম বাষ্প হাতে লাগে। সামান্য ব্যথাও বড় বেশি মনে হয় বিচ্ছেদের বেলায়। ভাতে মার ঝরাতে গিয়ে রান্নাঘর পরিষ্কার করছিল, তখন ছেলে কোলে নিহার এসে বলল, ছেলেটার কারণে দেরি হয়ে গেল। সমস্যা নেই ভাবি, তুমি খোকনকে সামলাও, আমি ওই দিকটা দেখছি। কাল যা করার করিস, আজকের দিন থাক, যা ঘরে যা। ঝুমকোকে এক প্রকার জোর করে ঘরে পাঠালো নিহার। ঘরের সবখানে মলয়ের গায়ের সুভাষ। গভীরভাবে শ্বাস টানেও ব্যাকুল হয়ে পড়ে মন। শাশুড়ির চড়া গলার স্বর শুনতে পেল। আজকে ভাত বেশি নরম হওয়ায় রেগে আছেন তিনি। বকছে নিহারকে, কিন্তু লাগছে ঝুমকোর। বাপমা পর্যন্ত যেতে ঝুমকো বলল, ভাবির কোনো দোষ নেই মা, ভাত নরম আমার কারণে হয়েছে। একদিন এই মেয়েটির প্রতি রওশনের মায়া জন্মেছিল। ভুলে গেলেন সেই অনুভূতি। এখন দেখলেই রাগ ওঠে, কিন্তু প্রকাশ করেন না। সাবধানে রাগটা চেপে বলেন, একটু দেখে শুনে কাজ করবে তো, তোমার শ্বশুর অসুস্থ মানুষ। ভাতে হাত দিতে প্লেট ঠেলে উঠে গেলেন, তার রাগটা তো মা আমাকেই সহ্য করতে হয়। দাঁড়িয়ে না থেকে ভাত চড়াও। কি দেখে যে তোমারে ঘরে আনছিলাম। নাতিকে জোর করে মায়ের কোল থেকে ছিনিয়ে চলে যান। ছেলের মুখটা দেখে নিহার এক পলক ঝুমকোর পাণ্ডুর মুখখানায় দৃষ্টিপাত করে পাকের ঘরে গেল। শাশুড়ির চাপা অপমানের চাপটা ভারী লাগলো ঝুমকোর, কিন্তু চুপচাপ শুয়ে গেল। আজ প্রথম হাত পুড়িয়ে চিংড়ি মালাইকারি করেছে জবা। মায়ের প্রশংসা কুড়িয়েছে এই রান্না খাইয়ে। জন্না বেগম ছোট মেয়ের পরিবর্তন দেখে মনে মনেই খুশি হন। শুধু রান্না নয়, সাংসারিক যাবতীয় কাজই সে করছে। আশা থেকে জবার সুন্দর ভবিষ্যৎ নিয়ে। যদিও সর্বদা সন্তানের মঙ্গল কামনা করেন, কিন্তু এই মেয়েটা চালচলনে খুব একটা স্বস্তি পান না। তাতেই ভাবনা, ঝুমকো যাওয়ার পর থেকে ঘর বাড়ির সব কাজকর্ম থেকে একরকম হাত গুটিয়ে নিয়েছেন। জবার পরিবর্তিত রূপ দেখে সিদ্ধান্তটা তেমনই রাখলেন। জীবনের প্রথম রান্না আর প্রিয় মানুষটাকে খাওয়াবে না, তাই কি হয়? অমরের জন্য কিছুটা তুলে রেখেছে সে। খোঁজ নিয়ে জানতে পেরেছে অমর বাড়িতে নেই। জবা আশা ছাড়ে না। অমরের পথ চেয়ে বসেছিল সারাদিন। রাতে ফিরেছে শুনে ওড়নার তলে বাটি লুকিয়ে গোপনে বাড়ি থেকে বের হয়। হুমায়রা বেগম কয়েকবার জিজ্ঞেস করেও ছেলের মুখ খুলতে পারলেন না। ছেলের ভাবগতিকও ভাবাচ্ছে। হাত পাখায় বাতাস করতে করতে ছেলেকে দেখছিলেন। ওমর খাচ্ছে, সামনে কয়েক পদ, অথচ তার প্লেটে কেবল ভাত। গোগ্রাসে গিলছে সেই ভাত। হুমায়রা অবাক চোখে দেখছে। হাত পাখা থেমে গিয়েছে। ভাত মুঠ করা ছেলের ডান হাতটা খপ করে ধরেন। ওমরের ভেতরে একটু চাঞ্চল্য নেই। হুমায়রার এবার ভয় করতে লাগলো। ছেলের হাত ধরে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, কি হয়েছে তোর ওমর? অমর নিস্তুপ। হুমায়রা বেগমের উৎকণ্ঠা বাড়ে। পুনরায় একই কথা জিজ্ঞেস করেন। অমর মুখ তুলতেই আটকে ওঠেন। রক্তবর্ণ চোখ দুটো অশ্রু টলমল। সাথে সাথে হাতটা ছেড়ে দিলেন হুমায়রা। তার ছেলে আঘাত পেয়েছে, সাধারণ আঘাত নয়। যেই আঘাতে মানুষ মরে, সেই আঘাত। তবে কি অমরও তাই করবে? কিন্তু এই তো তার অন্থের গোষ্ঠী। আঁচলে মুখ চেপে হতবুদ্ধি হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। ঠিক তখন জবার আগমন। পূর্বের ঘটনা নিয়ে কোনো সংকোচ ভয় ওর নেই। ভালোবাসায় আবার কিসের সংকোচ, কিসের ভয়? হাতের বাটি ওমরের সামনে রেখে পাশে বসে। হুমায়রা এই মেয়েকেও একই নজরে দেখেন। অন্য সময় হলে ধমক কিংবা গালমন্দ দিতেন। এই মুহূর্তে কিছুই আসছে না। জবা জানতো এইটুকু ওমরকে খাওয়ানো এভারেস্ট জয়ের চেয়েও কঠিন। তবুও সহজে হাল ছাড়ছে না। হুমায়রা ওকে দেখেও চুপ করে আছে। আশ্চর্যান্বিত হলো জবা। বেশি ভাবাভাবিতে খুব একটা যায় না ওর। অমর মাথা নুয়ে ভাত নাড়াচাড়া করছে। জবা হেসে হেসে বলল, তোমার জন্য চিংড়ি মালাইকারি নিয়ে আসছি। নিজে রান্না করেছি জানো। বিশ্বাস না করলে আমার হাতটা দেখো। পুড়ে যাওয়া হাতটা মেলে দেখায়। ওমরের চোয়াল শক্ত হতেই হুমায়রা জবাকে শান্ত গলায় বললেন, এবার যা। নিজ হাতে রান্না করলাম, না খাইয়েই যাবো বলে?
খাও না ওমর ভাই, সব তো ঠিক হয়ে গেছে, তবু রাগ করে থাকবে? বলো না খেতে কাকি। হুমায়রা বেগম এবার মৃদু ধমক দিলেন। তুই তো ভারী নির্লজ্জ রে জবু, বললাম না যা। না, ডাকবো তোর মাকে?